পর্যালোচনায় কিছু লোকের নাম বিবেচনা করার জন্য আজকে মিটিং হচ্ছে। আজকের মিটিংয়ে দেখা গেল তারা 247 জন, এই 227 হলে সর্বশেষ যারা মেডিকেল বাদ দিয়ে, মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল, তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। মেজরিটি বলতে কত সংখ্যা? আমি সংখ্যা বললে এটা একেবারে অ্যাকুরেট বলতে পারবো। মেজরিটি মানে কি, আপনি 207-এর মেজরিটি করলে যা হয়, এবং এক্স্যাক্টলি মোর দ্যান দ্যাট আমি আশা করি। আমিও যেহেতু বিসিএস দিয়ে ঢুকেছিলাম, আমি চাই যে যদি কোনো এরকম অপরাধ, যেমন আমরা যেটাকে বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। সেই প্রক্রিয়াটা, হ্যাঁ, আপনারা প্রক্রিয়াটা হলো জানেন। এখান থেকে যারা এই রিপোর্টে আজকে যে প্রজ্ঞাপনী মিটিং হলো, যারা সিলেক্টেড হলো, রিসিলেক্টেড হলো, এটা একটা সামারি যায়, সামারি চিফ অ্যাডভাইজার অফিসে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত যাবে। বিসিএসের চাকরি শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যায়। রাষ্ট্রপতি নামার পরে আমাদের এখান থেকে যেমন নমনিয়োগ শাখা 1 থেকে একটা জারি হয়েছিল না, বড় বিজ্ঞাপন, এই কয়েকদিনের আবার বিজ্ঞাপন জারি হবে এদের বিরুদ্ধে। হ্যাঁ, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয়, তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য, আমি বলবো না আমলযোগ্য মানে কোর্ট কাচারি, তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কণ্ঠ, তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে না। এটা পার্ট অফ জব। এটা অনেক সময় আগেও ছিল, আগে এত ব্যাপক হারে ছিল না, কম ছিল, কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন অন হোয়াট এভার ইট ইজ ইউ সে, এইটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে। এই জন্য আমাদেরকে, এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না, আমাদেরও তো কাজ বাড়ছে, এবং উই আর ডুইং ইট, এবং রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি। এই প্রজ্ঞাপনটা কিন্তু পরের দিনই জারি করেছি, সুমোটো জনপ্রশাসন থেকে করা হয়েছে, এবং এই মিটিংটা খুব তাৎক্ষণিক করা হলো। এবং বাকি কাজগুলো যেহেতু আপনাদের সাথে আমার দীর্ঘমেয়াদী 4 মাস 13-14 দিন কাজ করতেছি, ইউ নো মাই পারসেপশন, মাইন্ডসেট, ক্যাপাসিটি, এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা হয়ে যাবে। এটার সাথে রুটি রুজি দরকার, একটা ছেলে একটা মেয়ে শুধু না, এটা তার পরিবারের রুটি রুজি রোজগার, অনেকে এটার পরে বিয়ে করবে, বাবা মার সংসার, কারো চিকিৎসা, তারপরে দীর্ঘদিনের লালিত আশা আকাঙ্ক্ষা, এটা যাতে বাস্তবায়ন করা যায়, সেখানে জনপ্রশাসনের তরফ থেকে সচিব হিসেবে আমি এবং আমার পুরা প্রশাসন তড়িৎ গতিতে কাজ করবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এটা বললাম যে শর্টেস্ট পসিবল টাইম, এটা যত সংক্ষিপ্ত সময় করা যায়। 2টা অফিস লাগবে, কিন্তু কীভাবে উল্লেখ করবে? এটা যাবে প্রধান উপদেষ্টার অফিস যাবে, রাষ্ট্রপতির অফিস যাবে, নামবে, জি হবে। আমার হাতে থাকলে বলতাম কালকে। তদন্ত শেষ, তদন্ত আপনার 2-3 দিনের মধ্যে আপনার এই যে তালিকা আমরা আপনারা জানতে পারবেন। জনপ্রশাসনে যাতে অস্থিরতা না হয়, জনপ্রশাসন মানে শুধু মিনিস্ট্রি না, ফিল্ড, ডিসি অফিস, ইউএন অফিস, এসিল্যান্ড অফিস, ডিভিশনাল কমিশনার অফিস, উনি একটা ভালো কথা বলেছেন, সব সেক্টর কোনো না কোনোভাবে জনপ্রশাসনের সাথে জড়িত। আর একটা মিনিস্ট্রি জড়িত, সেটা হলো ফাইন্যান্স। এই 2টা মিনিস্ট্রি সবার সাথে জড়িত। আপনারা যে আলোকে জিজ্ঞেস করছেন, যে পালসে জিজ্ঞেস করছেন যে কত তাড়াতাড়ি হবে, তার ডবল পালসে আমি উত্তর দিতে চাই, যে আশা করছেন টাইম তার আগে হয়ে যাবে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবার একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে, এবং একটা রিজনেবল পাবে। এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে, এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে ইনশাল্লাহ। আমি একটা কথার উত্তর দিতে পারবো, উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে।